একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয়া তৃপ্তি চ্যাং দেবনাথ মাকে। মা জয়গুরু। তৃপ্তি মা জয়গুরু। মা জয়গুরু। 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। হ্যাঁ, শুনেছো? নাতি দিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়গুরু মা, জয়গুরু 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 বাবা, জয়গুরু জয়গুরু। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে যাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই শ্রী শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে, সেই সঙ্গে ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর, আমরা যে চুপ করে বসবো, হ্যাঁ, কথা বলো না, ঠিক আছে? আমরা শ্রী শ্রী ঠাকুর, এই যে একটা ছোট্ট ছেলে, তার হঠাৎ শখ হলো তেতো খাওয়ার। আমরা যদি তার ছোট্টবেলাটা যদি দেখি যে হঠাৎ একদিন তার শখ হলো তেতো খেতে হবে, এবং তিনি তৎক্ষণাৎ সেটা ফুলফিল করলেন। যে তিনি করলেন কি, ভাটি গাছের পাতা চিবিয়ে খেলেন। আমরা সেই ঘটনাগুলো সবাই জানি, কিন্তু ওই যে বাচ্চা ছেলেটার মধ্যে যে একটা যে বিজ্ঞান মনস্কতা কাজ করতো, সেটা খোঁজার চেষ্টা করছি। তো তার ফলে খেয়ে দেখলেন ভীষণ তেতো, এবং তার ফলে তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়, মুখ দিয়ে লালা বেরোতে থাকে। কিছুদিন পরে তারই সঙ্গে খেলাধুলা করে একটা ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার ভীষণ পেট ব্যথা হওয়ার পরে তিনি ভাবলেন যে ছেলেটিকে, ওই ভাটি গাছের পাতা তিনি ছেলেটিকে খাওয়ালেন, এবং খাওয়ানোর পরে ছেলেটা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেল, এবং সুস্থ হয়ে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের কিন্তু মনোবল বেড়ে গেল। তিনি কিন্তু তখন একেবারেই ছোট। তো তিনি এই পরীক্ষাটা করে, ওই বাচ্চা ছেলে পরীক্ষাটা করে একটা সিদ্ধান্তে এলেন। সিদ্ধান্তটা হলো, যে গাছ সুস্থ অবস্থায় ব্যবহার করলে কোনো একটা রোগের সৃষ্টি হয়, অসুস্থ অবস্থায় সেই লক্ষণ মিলিয়ে ব্যবহার করলে সেই গাছ সেই রোগেরও প্রতিকার করে। একদম মানে হ্যানিম্যান প্রচলিত যে হোমিওপ্যাথি চিকিৎসা, সেই চিকিৎসার সঙ্গে মূল সূত্রের সঙ্গে কিন্তু অনেকটাই মিলে যায়। তো এই যে বাচ্চা ছেলেটি, তিনি তার যে এই যে একটা স্বচ্ছ দৃষ্টি ছিল, তার চিন্তা ছিল একেবারে স্বচ্ছ, কোন রকম অবাস্তব কিছু চিন্তা ভাবনা তিনি করতেন না, লোক জানতে আসলে তাকে করতেও দিতেন না। তো তিনি কি করলেন, এরপর ন্যাশনাল মেডিকেল স্কুলে তিনি ডাক্তারি পড়লেন, এবং সেখানে আমরা জানি যে তিনি কিন্তু সেখানে ডাক্তারি কিন্তু পাশ করেননি। আমরা জানি যে ধাত্রীবিদ্যা পরীক্ষাটায় তিনি অকৃতকার্য হয়েছিলেন, অর্থাৎ ডাক্তার সার্টিফিকেট তিনি পাননি। কিন্তু তিনি পেশা হিসাবে বেছে নিলেন, ডাক্তারিটাই বেছে নিলেন, এবং গ্রামে তিনি ডাক্তারি শুরু করলেন, প্রতিষ্ঠা পেলেন ধন্বন্তরী হিসাবে। পর্যবেক্ষণ শক্তি এমনি স্তরে তার পৌঁছেছিল, কেমন স্তরে, রোগী দেখা মাত্রই তিনি ওষুধের নাম বলে দিতে পারতেন, তার চোখের সামনে ভেসে উঠত রোগী দেখা মাত্র। এবং এইরকম একটা নিশ্চিন্ত আহ প্রকৃতির আশ্রয়ে তিনি বিশ্ববিজ্ঞান কেন্দ্র গড়ে তুলেছিলেন। তো হিমায়তপুর, পাবনা, বাংলাদেশে এই যে নিলাম যে হবে 3 তারিখে, এদিকে এসো এসো, বসো, চুপ করে বসবে, হ্যাঁ। যে নিলাম হবে, যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কেউ যদি আজকে একটু বলতেন, একটু আমাদের ক্লিয়ার হতো বিষয়টা। যাই হোক,
যেহেতু তার ছোটবেলার কথাটা আমি বলছি, একটা নিশ্চিন্ত আশ্রয়ে তিনি বিশ্ববিজ্ঞান কেন্দ্র খুললেন। একটা ঐরকম একটা গ্রাম্য পরিবেশ, নদীমাতৃক বাংলাদেশ, প্রকৃতির কোলে, গাছগাছালি, পাখপাখালি কোনটিরই অভাব ছিল না। ঐরকম একটা গ্রাম্য পরিবেশে তিনি গড়ে তুললেন বিজ্ঞান কেন্দ্র নয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র। বাবার সাথে ছোটবেলায় তিনি স্টিমারে করে যাচ্ছিলেন কোথাও। যেতে, যেতে সেই ইঞ্জিনের কারিগরিটা তিনি খুব ভালোভাবে দেখেছিলেন। পর্যবেক্ষণ শক্তি ছিল মারাত্মক এবং দেখে ঐরকম একটা ছোটখাটো সংস্করণ তিনি বানিয়ে ফেলেছিলেন। তো এই মানুষটি বিশ্ববিজ্ঞান কেন্দ্র খুললেন। তার অন্যতম কর্ণধার ছিলেন, আমরা জানি সবাই, ভক্ত বিজ্ঞানী শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। তিনি ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট পদার্থবিজ্ঞান, কলিকাতা বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে সিভি রমনের সহযোগী তিনি ছিলেন এবং এইবার তাকে নিয়ে এবং অন্যান্য অনুরাগী ভক্তদেরকে নিয়ে তার বিজ্ঞান সাধনা শুরু হলো। কিরকম সেটা? আবহমণ্ডলের যে আয়নোস্ফিয়ার আছে সেইখানে সেই আয়নোস্ফিয়ার থেকে সংযোগ সাধন করে বিদ্যুৎ উৎপাদন করার একটা দুঃসাহসিক প্রচেষ্টা ছিল। সেই কালে এটা মানে ভাবাই যায় না। মানে এই বিষয়টা আমাকে এমন নাড়া দিয়েছে, যে রূপোর সুতো তৈরি করে তিনি কি না করেছেন! রূপোর সুতো তৈরি করে লাটায়ে তিনি কারেন্ট পেয়েছিলেন। হাতটা তার ঝনঝন করে উঠেছিল। এরকম পরীক্ষা-নিরীক্ষা। অর্থাৎ তিনি আ প্রকৃতির বাতাসে, মানে প্রকৃতির বাতাস থেকে তিনি যে ইলেকট্রিসিটি পাওয়া যাবে এটা তার অনুমান ছিল এবং সেটা তিনি আ পরীক্ষা করে দেখিয়ে দিলেন। আর এই যে প্রকৃতির বাতাস দিয়ে তিনি উইন্ড পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি করলেন এবং তা থেকে তিনি আশ্রমে আলো জ্বালাতেন। ভাবা যায় যখন চারদিক সব শুনশান, কোনো আলো নেই, কিছু নেই, সেইখানে তিনি উম আ আলো জ্বালানোর ব্যবস্থা করেছিলেন। তার ভাইব্রোমিটারের পরিকল্পনা ছিল, যা দিয়ে অবিকৃত মৃত মানুষকে বাঁচিয়ে তোলা যেতে পারে। পরবর্তীকালে আমরা দেখেছি যে তিনি বিভিন্ন গাছগাছড়া দিয়ে, দেশীয় গাছগাছড়া দিয়ে নানান রোগের, নানান চিকিৎসার তিনি অনেক ওষুধপত্র তৈরি করেছিলেন। নানান রোগের ফর্মুলা তিনি দিয়েছিলেন। প্রচুর ওষুধ তিনি তৈরি করিয়েছিলেন এবং আ দেখা গেছে যে গোপালচন্দ্র মুখার্জিদা বলে একজন এমএসসি বিজ্ঞানী, তিনি ঠাকুরের কথাগুলো খুব ভালো করে বুঝতেন এবং তিনি উম ঠাকুরের ফর্মুলা মতো টিবি রোগের ওষুধ বানাতে পেরেছিলেন। তো বীরেন্দ্রনাথ ভট্টাচার্য দাদা, তিনি বিএসসি ছিলেন। তিনি কেমিক্যালের সঙ্গে যুক্ত ছিলেন। ঠাকুর তাকে অনেক ফর্মুলা দিয়েছেন এবং সেই দিয়ে তিনি নানান রকম ওষুধ তৈরি করেছেন। তো এই যে তারপরে তার এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র দেখার জন্যে জ্ঞানচন্দ্র ঘোষ, সত্যেন বসু, প্রশান্তচন্দ্র মহলানবিশ পাবনা আশ্রমে আসেন এবং তার সঙ্গে কথাবার্তা বলে তার এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র দেখে, তার সঙ্গে কথাবার্তা বলে তার যে বৈজ্ঞানিক ভাবধারা, এইরকম যে একটা গুরুদেব যে বৈজ্ঞানিক ভাবধারার হতে পারে, তারা মহা বিস্ময় প্রকাশ করেছিলেন। বিস্মিত হয়েছিলেন তারা। তো তিনি শুধু আ এইসব না, তার বিভিন্ন বিষয়ে তিনি বিজ্ঞান সাধনাকে, তার বিজ্ঞানকে কাজে লাগাতে চেয়েছিলেন। যে ভ্রূণকে, জীবজন্তু বা ফলের, জীবজন্তু বা ফলের ভ্রূণকে কাচের পাত্রে রেখে উপযুক্ত শক্তি প্রয়োগ করে তাদের থেকে অন্য জীবের ভ্রূণে তাদের পরিণত করা যায়। এ কথাও কিন্তু তিনি ভেবেছেন এবং এই যে আ কোষের মধ্যেকার যে ক্রোমোজোমে যে রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি পাঠিয়ে অন্য উপায়ে ওর জিন সজ্জাকে এদিক ওদিক করতে পারলেই নতুন বৈশিষ্ট্যওয়ালা জীবের জন্ম হতে পারে। এটা কি ভাবা যায়? ভাবতে অবাক লাগে যে তিনি যে জিন, ক্রোমোজোম, ডিএনএ নিয়ে সারা পৃথিবীতে বলার মতো তখন কিন্তু কিচ্ছু হয়নি। যে ডিএনএ-টিএনএ আমরা ছোটবেলায় তো শুনিই নি। শেষে ঠাকুর এগুলো বহু আগে ভেবেছিলেন।
বহু আগে তিনি এই সমস্ত ভেবেছিলেন যে অন্য কিছু তৈরি করা যেতে পারে, জীবজন্তু অথবা ফলের ভ্রূণকে উপযুক্ত কাচের পাত্রে রেখে উপযুক্ত শক্তি প্রয়োগ করে অন্য একটা জীবজন্তুতে বা অন্য একটা ফলে রূপান্তরিত করা যেতে পারে। আমি একটু আগে আমাদের তরাই ডুয়ার্সে আলোচনা করে আসছি, এগুলোই বলেছি, সেগুলোই আবার বলছি। তো এখানে আমরা দেখুন ছোটবেলায় আমরা যেসব ফলগুলো দেখতাম, এখন অনেক নতুন, নতুন ফল দেখি। এগুলো আমরা তো বলি যে এগুলি গবেষণা করে তৈরি করা হয়েছে। শ্রী, শ্রী ঠাকুর তো নিজে জানতেন যে কেমন করে কিভাবে করলে অন্য ফল তৈরি হবে। তো এই যে আমরা একটা আড়ি ফল খাই, সবাই চেনেন কিনা জানি না। যার মধ্যে ওরম করো না বেটা। কথা বলছি তো। বসে থাকো, সুন্দর হয়ে বসে থাকো। তো যার মধ্যে আ উম আ কি বলে? অ্যাপেল আর নাশপাতি এই দুটোর ক্রস কানেকশন করে অন্য একটা ফল তৈরি হয়েছে। আড়ি ফল তৈরি হয়েছে। যেটা খেতে কিন্তু চমৎকার। কখনো মনে হয় নাশপাতি খাচ্ছি, কখনো মনে হয় অ্যাপেল খাচ্ছি। খুব ভালো খেতে। জানি না ওইদিকে বাংলাদেশের দিকে পাওয়া যায় কিনা বা অন্যান্য দেশে পাওয়া যায় কিনা। যাই হোক, এই যে বিষয়গুলো মানে এইগুলো না আমাকে খুব নাড়া দেয় ঠাকুরের এই বিজ্ঞান সাধনাটা। খুব নাড়া দেয়। আম তো এইভাবে তিনি এই যে চিন্তা ভাবনাগুলো যে তার যে ছিল সেগুলি এইগুলিই কিন্তু পরবর্তীকালে বিভিন্নভাবে মানুষ গবেষণা করে তার থিসিসটাকে নিয়ে তার কি বলবো তার ফর্মুলাটাকে নিয়ে মানুষ গবেষণা করে ওই জায়গায় উত্তরণ ঘটেছে। কিন্তু এইগুলোর চিন্তা ভাবনা তিনি আগেই করেছেন। এই যে এখন বর্তমানে আমরা দেখি না যে এআই দিয়ে বানিয়েছে। এআই দিয়ে বানিয়েছে ছবি। এটা টিপবো, পরে কথা বলে না। এআই দিয়ে বানিয়েছে। বলে না? যে আমরা দেখি যে বর্তমান আচার্যদেব, শ্রী, শ্রী বড়মা, বড়দা, ঠাকুরের ছবিও এআই দিয়ে বহু ছবি আমরা দেখি, মোবাইলে আমরা পাই। মোবাইলে আমরা পাই। আ তো এই যে এই এআই যে পরিকল্পনাটা, এটাও যে পরবর্তীকালে আসতে পারে, সেদিন একজনের আলোচনায় জানতে পারলাম, তিনি নাকি এটার কথাও বলে গেছেন। ভাবা যায়? ঠাকুর কি না বলে গেছেন। সেই চাঁদের কথা, মঙ্গল গ্রহের কথা। তিনি তো বলেছেন যে মঙ্গল গ্রহে মানুষের থেকেও উন্নত ধরনের জীবজন্তু থাকতে পারে। তিনি বলেছেন সূর্যের ভেতরে, অনেক ভেতরে শীতলতম জায়গা আছে, যেখানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে। জানি না এগুলো কবে আবিষ্কৃত হবে, কিন্তু এই কথা সত্য। ঠাকুর যা বলে গেছেন, একদিন পৃথিবী তা আবিষ্কার করবেই করবে। এটা আমার বিশ্বাস। যাই হোক, তিনি শুধু জীববিদ্যা, শারীরবিদ্যা, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা কি না, তিনি গণিত শাস্ত্র কোনটা না নিয়ে তিনি ভেবেছেন। তো সূক্ষ্ম যৌগিক শক্তির অনুভূতি যে সূক্ষ্ম যন্ত্র উদ্ভাবন করে, বিজ্ঞানের সাহায্যে তা সর্বজন বোধগম্য স্তরে নিয়ে আসা যায়। ঠাকুর সেসব কথাও আলাপ আলোচনা করতেন। ঠাকুর বলতেন যে ম্যাথামেটিক্স থেকে কোনো সূত্র টেনে আনার রকম দেখে আমার মনে হয় একটা প্রিন্সিপালও একটা ফ্যাক্টের উপর দিয়ে নোট করে নিয়ে যেমন দাঁড়ালো E=mc²। এখন এই E=mc² পেলেন কি করে? কতগুলো ডেটার ওপর দাঁড়িয়ে তো পেলেন। ঠাকুর বলছেন এগুলো। তার মানে কতগুলো ফ্যাক্টের সংশ্লেষণ ও বিশ্লেষণ করেই পাওয়া গেল। তিনি বলতে চাইলেন যে নাম ধ্যান করতে গেলেও ওই সংশ্লেষণ ও বিশ্লেষণের মধ্য দিয়েই করতে হয়। জানি না আমার সময় হয়ে গিয়েছে কিনা। এখনো 15 মিনিট টাইম আছে। ওরে বাবা, তাই নাকি? হুম। তো নামের কম্পন দ্বারা তিনি, এটা আমরা সবাই জানি যে ভাইব্রেশন দ্বারা মৃত জীবের দেহে কিন্তু প্রাণ সঞ্চার করেছিলেন। কোনটা? এরকম না, বসো, বসো, বসো। এটা। হ্যাঁ, মৃত জীবের দেহে প্রাণ সঞ্চার তিনি করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে কুষ্টিয়াতে তিনি একটা হাসপাতালও নির্মাণ করেছিলেন। যে সেখানে আ অনেক দাদারা যে অবিকৃত দেহ যেগুলো, সেইরকম মৃত ব্যক্তির দেহে প্রাণ সঞ্চার করেছিলেন।
কোনো ওষুধপত্র কিচ্ছু ছিল না, শুধু নাম দিয়ে করতে, মানে নামের মাধ্যমে মৃতদেহের শরীরে প্রাণের সঞ্চার তিনি করতে পেরেছিলেন। এটা কিন্তু ঠাকুরের ফর্মুলা। গুবরে পোকার খবর আমরা জানি। তারপর একটা গাছ যে নড়ে উঠেছিল, ধরো আকন্দ গাছ, সেটাও আমরা জানি। এই যে তিনি আরো বলেছেন যে আমাদের যে হাত, পা, চোখ, কান দিয়ে এই যে সবসময় একটা অদৃশ্য আলোক স্রোত রঞ্জন রশ্মির মতো বাইরে প্রবাহিত হচ্ছে, আর মাথাটা কি করছে যেন বাইরে থেকে শোষণ করে শরীরের ভিতর ওই আলোক স্রোত নিচ্ছে। ওইটাই হলো আমাদের জীবনী শক্তি। মরে গেলে কি হয়? ওই জীবনী শক্তিটা থেমে যায়। অতিরিক্ত নাম জপের ফলে আমাদের শরীরের মধ্যে আলোক স্রোত মস্তিষ্কে সংহত হয়। তখন কাউকে স্পর্শ করলে কিংবা কারো প্রতি যদি দৃষ্টিপাত করা হয়, তাহলে ওই সূক্ষ্ম জীবনী শক্তি ওইখানে মৃত ব্যক্তিকে, মৃতকেও জীবন্ত করে তোলা যায়। এই কীর্তনের যুগে এই নামের শক্তি প্রয়োগ করে কিন্তু অনেক অকাল মৃত্যু তিনি রোধ করেছিলেন। এক একটা মৃত্যু যদি, অকাল মৃত্যু যদি হয়ে যেত, ঠাকুরকে কেউ ছেড়ে কথা বলতো না। কিন্তু ঠাকুরের কথা মতো যারা চলেছেন তাদের কিন্তু এই সমস্ত ঘটেনি। তো ঠাকুরের একজন আত্মীয়, ভাইয়ের ছেলে, তিনি সেই কালে খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, যাদবপুর থেকে পাশ করা ছিলেন। তিনি দিল্লিতে চাকরি করতে গেছেন। শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেছিলেন চাকরি না করতে, আশ্রমে থেকে যেতে বলেছিলেন। কিন্তু না, তিনি সেটা মানলেন না। তিনি অত বড় ইঞ্জিনিয়ার, কি করবেন এই ছোট্ট একটা গ্রাম্য পরিবেশের আশ্রমে থেকে তিনি চলে গেলেন। এবং গিয়ে প্রণতিমা, প্রণতিমা অডিওটা অফ করে দিন। আচ্ছা, তো সেইখানে তার মৃত্যু হয়, তাকে বাঁচানো যায়নি। যাই হোক, এমন কিছু হয়েছিল হয়তো। তো তিনি কিন্তু বারণ করেছিলেন সেখানে যেতে। তো এই যে শ্রী শ্রী ঠাকুরের এই যে বিজ্ঞান মনস্কতা এবং তার যে ওষুধ, কতগুলো ওষুধ, শ্রী শ্রী ঠাকুর চোখের একটা ওষুধ বলেছেন, হয়তো অনেকের জানা আছে। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি এটা মানুষের উপকারের জন্য। এটা হলো ত্রিফলা, হরিতকি, আমলকি, বহেরা। এইগুলো আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে থেতো করে ঈষদুষ্ণ গরম জলে কাচের পাত্রে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে ২৪ ঘন্টা পর ওই জলটা ছেঁকে নিয়ে চোখে দিতে হবে। এবং পরপর ওই একটা জলই পরপর ৩ দিন দেওয়া যেতে পারে। এটা দিলে চোখের ছানিও নাকি ভালো হয়ে যায়, অপারেশন করতে হয় না, এমনও দেখা গেছে। এটা একটা। আর শ্রী শ্রী দাদা একটা ওষুধের কথা বলেছিলেন সুগার যাদের আছে তাদের জন্যে। সেটা হলো ৫টি নিম পাতা, ৫টি গোলমরিচ আর ৫টি কারি পাতা ভালো করে ধুয়ে নিয়ে একসঙ্গে চিবিয়ে খেয়ে জল খেয়ে নিলে ৭ দিন পরে সুগারটাকে টেস্ট করতে হবে। এবং যদি দেখা যায় সুগার কন্ট্রোলে আছে, তাহলে খাওয়াটা বন্ধ করতে হবে। এবং সুগারের পেশেন্ট যারা, তাদের তো মাঝে মাঝেই টেস্ট করতে হয়। যখনই বেড়ে যাবে, ৫টি নিম পাতা, ৫টি কারি পাতা, ৫টি গোলমরিচ, এই যে এটা ৫টি গোলমরিচ, এগুলো ৩টে জিনিস একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেতে হবে। চিবিয়ে খেয়ে জল খেয়ে নিবেন। এটা খেয়ে ৭ দিন পরে টেস্ট করবেন সুগার। সুগার যদি কন্ট্রোলে এসে যায় তাহলে খাবেন না। আবার কখনো কখনো অনিয়ম হলে, অনেক সময় আমরা এটা সেটা খেয়ে ফেলি বা বেশি টেনশন করি। সুগার তো মূলত টেনশন থেকেই হয়। হওয়ার পরে বিভিন্ন জিনিস খাওয়া যায় না আরকি, মিষ্টি জিনিস। যাই হোক, মাঝে মাঝে এটা যদি খান, সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। যাই হোক, আম তো শ্রী শ্রী ঠাকুরকে এই যে তার যে প্রধান যে বক্তব্য ছিল, সেটা হচ্ছে যে তাকে ভালোবাসা, ইষ্টকে ভালোবাসা। তো ভালো তো আর আমরা কেমন করে বাসবো?
একটা মানুষকে চট করে কি ভালোবাসতে পারবো? আসলে আমরা ভালোবাসি তার গুণকে। তাহলে এই যে একটা বাচ্চা ছেলে, তার মধ্যে যে একটা উদ্ভাবনী শক্তি, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং আম লাভ আ লাভ ফর আ লেবার, তিনি এটা এটা বলেছিলেন। তিনি যখন ন্যাশনাল মেডিকেল কলেজে যখন পড়তেন, তখন ন্যাশনাল মেডিকেল কলেজে যখন তিনি পড়তেন, তখন দেখা গেছে যে তিনি তো, আমরা জানি যে কয়লার গুদামে থাকতেন এবং কয়লার গুদামে কেমন করে তিনি থাকতেন জানি না। ওখানে তো কয়লা থাকে। ওর মধ্যে একটা মানুষ কি করে থাকলেন তিনি? অসম্ভব রকমের কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন। এবং সেখানে যে কুলিরা ছিল, সেই কুলিদের তিনি জামাকাপড় ধুয়ে দিতেন মাঝে, মাঝে। তাদের সেবা শুশ্রূষা করতেন এবং তাদের জামাকাপড় ছিঁড়ে গেলে সেলাই পর্যন্ত করে দিতেন এবং তাদের অসুখ-বিসুখ হলে তিনি চিকিৎসা পর্যন্ত করতেন। তাদেরকে ওষুধ পর্যন্ত দিতেন। এই করে, করে কুলিরা তাকে ভীষণ ভালোবাসতে শুরু করলেন। অর্থাৎ তিনি সেবা দিয়ে কিন্তু সেটা পেয়েছিলেন। তাদেরকে ভালোবেসে বা লেবার দিয়ে তিনি সেটা পেয়েছিলেন। তো এইরকম লেবার কিন্তু তিনি কেমন দিতেন? প্রতিবেশীদের খুব ভোরবেলা তিনি উঠতেন, মানে রাত থাকতে উঠতেন। উঠে নাম ধ্যান করে তারপর তিনি পাড়া-পড়শিদের বাড়ি, বাড়ি যেতেন। কার বাড়িতে কি অবস্থা, কার বাড়িতে কি অবস্থা, কেমন করে চলছে, বা কারোর বাড়ির হয়তো বেড়াটা ভেঙে গেছে, কারোর বাড়ির হয়তো কিছু একটা করতে হবে, সেগুলো তিনি নিজে হাতে বা তার সঙ্গী যদি কেউ থাকতো, তাদের সঙ্গে তিনি সারিয়ে দিতেন, কাজটা করে দিতেন। তো এইভাবে কিন্তু তিনি মানুষকে সেবা দিতেন। এই সেবাটার উদ্দেশ্য ছিল মানুষকে ভালোবাসা। তো এই যে তার যে গুণাবলী এবং তার মধ্যে যে বিভিন্ন কিছু আবিষ্কারের প্রচেষ্টা, মানুষের জন্য যে এত সব করা, এইগুলো দেখে কিন্তু, এগুলো শুনে বা যারা যারা দেখেছি, এগুলো বুঝে শুনে পড়াশোনা করে তাকে ভালোবাসতে ইচ্ছা করে। ভালো না বেসে পারা যায় না, তার ওই গুণাবলী। তারপর তার মাতৃভক্তি। তার মাতৃভক্তি তো অতুলনীয়। যে মা তো তাকে ভীষণ মারতেন কথায়, কথায়। তো আমরা তো এটা জানি যে একদিন মা দৌড়চ্ছেন, উনিও দৌড়চ্ছেন। মা তাকে মারবে। হঠাৎ করে তার মনে হলো, ইস মা হাঁপাচ্ছে। তিনি ধরা দিলেন। তিনি মার খেলেন। একদিকে মা তাকে মারছে, অন্যদিকে মায়ের ঘাম মুছিয়ে দিচ্ছে। এরকম একটা সিন আমরা দেখি শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী বরদা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের কাছে হুম, সবাই তো আর সেই রকম ভক্ত যে হয়ে উঠেছিলেন একদিনেই, তা তো নয়। ঠাকুরের কাছে অনেকেই অনেক সুযোগও নিতেন। তো ঠাকুরের কাছে এসে বললেন যে, বরদা, আহ যে একটা ধুতি পড়েছে, ছেঁড়া ধুতি পড়েছে, সে এরকম করে দুভাঁজ করে পড়েছে, এইভাবে তো কেউ আমরা পড়ি না। এরকম করে কেন পড়েছে? ছেঁড়া ধুতি পড়েছে কিনা জানে না, সেটা আমি ভুল বললাম। তো এরকম করে কেন পড়েছে? সৎসঙ্গের নিয়ম সে মানছে না। শেষে ঠাকুর বরদাকে ডেকে খুব মারলেন, খুব মারলেন এবং শ্রী ঠাকুর জানতেন যে ওকে মারলে এরা খুশি হবে, এই জন্য তিনি মেরেছেন। তিনি কিন্তু জানতেন যে বরদা কোনো অন্যায় করেনি। তো বরদাকে বললেন যে, তুই ধুতিটা খোল তো দেখি। ধুতিটা খুললে দেখা গেল চারদিকে ছেঁড়া এবং সেই ছেঁড়াগুলো ঢাকার জন্য তিনি দুভাঁজ করে পড়েছিলেন। তো সবাই দেখলো, সবাই মাথা নত করলো। তো এই দৃশ্যটা আমরা দেখি। বাবা উম আ উম শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বরদাকে মারছেন আর শ্রী শ্রী বরদা ঠাকুরের ঘাম মুছিয়ে দিচ্ছেন। বলুন, এই দৃশ্য দেখে, এই দৃশ্য শুনেই আমরা কি হতে পেরেছি ঐরকম? এই যে শ্রী শ্রী ঠাকুর, যে তাকে ঠাকুর বানিয়ে আসনে বসিয়ে রাখার জন্য ঠাকুর হতে তিনি চাননি কিন্তু। তিনি চেয়েছিলেন যে ঘরে, ঘরে একটা, একটা করে অনুকূল তৈরি হোক। একটা, একটা করে অনুকূল হোক। পরম পুরুষেরা মানুষের মতো হয়ে, মানুষের মতন কেন দেখতে হয়ে পৃথিবীতে আসেন? যাতে মানুষ
তুমি ওই রকম হও, এটার জন্য কিন্তু তিনি আসেন। তো আমরা কথায় কথায় বলে থাকি ঠাকুর তো ঠাকুরের পক্ষে সম্ভব, কিন্তু একটা মানুষের পক্ষেও সম্ভব। যখন ঠাকুরের মতো আমরা অসাধ্য সাধন করব, অসাধ্য অভ্যাস করব, যখন এই রকম করতে পারবো, তখন কিন্তু আমরা হতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন, যা করেছেন, তিনি তার সমস্ত কিছু প্র্যাকটিক্যাল। তিনি কোনো কিছু একটা আবেশে আহ তিনি কিন্তু মুগ্ধ হয়ে যে কতগুলো বাণী দিয়েছেন তা নয়। তিনি বলেছেন সমস্ত আমি প্র্যাকটিক্যাল করেছি। এই যে তিনি মানুষের বাড়ির রাস্তাঘাটে, দেখুন তখনকার দিনে তো ল্যাট্রিন বাথরুম সেইভাবে লোকের বাড়িতে ছিল না। রাস্তাঘাটে জঙ্গলে টঙ্গলে মানুষ এসব করতো। ঠাকুর সেইগুলিও পরিষ্কার করে হাত টাত ভালো করে ধুয়ে পদ্মা থেকে স্নান করে চলে আসতেন। তার কি কোনো দরকার ছিল? কিন্তু না, তিনি এই সেবাটা মানুষকে দিয়েছেন। এই সেবার উদ্দেশ্য হচ্ছে লাভ, ভালোবাসার জন্যেই তিনি এই সেবা দিয়েছেন। তাহলে ইষ্টকে ইষ্টকে যদি ভালোবাসি, অর্থাৎ আমাদের কিন্তু আমরা অত বিজ্ঞান বুঝি না, অত সাহিত্য বুঝি না, অত কিছু জেনেটিক তত্ত্ব আমরা ডিএনএ তত্ত্ব আমরা বুঝি না। আমাদের কি বুঝতে হবে? আমাদের বুঝতে হবে তাকে ভালোবাসা। আজকে এই যে আহ যে পাবনা আশ্রমের কোন অংশটা নিলাম হবে, এ নিয়ে একটু ডিটেল যদি জানতে পারতাম খুব ভালো লাগতো। অম্লানদা যুক্ত হয়েছেন মা, অম্লানদাকে। আচ্ছা, তো এই যে বিষয়টা, এই যে পাবনা আশ্রমের কথা আহ যখনই পড়ি, এটা তো পড়েই আমি জানি, আমি তো সেই দেশে যাইনি বাংলাদেশে। তো ঠাকুরের যে জন্মস্থান, মাতা মনমোহিনী দেবী সব যেন চোখের সামনে ভেসে ওঠে। ওইখানকার যে জায়গাটা তার জন্মস্থান বলে চিহ্নিত করা হয়েছে, সেখানের মাটি তপতী মায়ের মাধ্যমে আমি পেয়েছি। কিন্তু আমি সেখানে যেতে পারিনি, তার জন্য আমার খুব কষ্ট হয়, অন্তরে ভীষণ কষ্ট হয় যে আমি জন্মস্থানটাও দেখতে পারিনি। যাই হোক, তার ইচ্ছা হলে নিশ্চয়ই যাব। তো এই যে দয়ালকে কেন তার জন্মস্থানটা দেখতে ইচ্ছা করে? তার গুণের জন্য তো, যে ওইরকম একটা মানুষ, একটা মায়ের গর্ভেই তো তার জন্ম হয়েছে। আমরা মায়েরা কি করি? আমরা মায়েরা শয়তানেরও জন্ম দিই, আবার দেবতারও জন্ম দিই। কেমন করে একটা দেবতা আসতে পারে? তার পদ্ধতি, তার পথ সবটা তিনি বলে গেছেন। কেমন করে একটা মানুষ, একটা নারী, একটা সত্যিকারের নারী হয়ে ওঠে? তার জীবনের আদর্শ কি? এই যে আমরা যতই লেখাপড়া করি না কেন, চাকরি বাকরি করি না কেন, কিন্তু আমাদের কি হবে? আমাদের এক আদেশেই কিন্তু চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর আজকে যেন অনেকটা দিন এসেছে এক আদেশের, আমার কেন যেন মনে হয় সেটা। আহ কারণ খুব একটা মারাত্মক মানে বিক্ষুব্ধ সময় আমরা অতিক্রম করেছি। হয়তো আরো কিছুদিন অতিক্রম করব, তবু কেন যেন মন বলে ওঠে এর পেছনে একটা ভালো দিক আছে। আহ শ্রী শ্রী দাদা বলেছেন না যে অবিনের সময় যারা জন্মগ্রহণ করেছে, তাদের মতো, অবিনের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের মতো ভাগ্যবান আর কেউ নয়। তাহলে এই যে অবিন দাদা, তাহলে অবিন দাদার মধ্যে কতটা পাওয়ার আছে? এই যে পঞ্চম পুরুষ, তিনি কি না করতে পারেন? তিনি কত বছর আগে একটা বাচ্চা ছেলে তিনি কিনা বলে দিয়েছেন যে জন্ম যখন নিয়েছি অর্ধেক পৃথিবীকে আমি নাড়িয়ে দিয়ে যাব। এটা ভাবা যায়? আমরা বলতে পারি? মানুষ মানুষের মতন চেহারা হয়ে যেহেতু তাদের জন্ম হয়েছে, একটা মানুষও সেটা পারে? আমাদের অধ্যবসায় যদি সেরকম হয়, তাহলে আমরাও পারি। এরকম বহু খুব নাম করা আহ ঠাকুরের শিষ্য রয়েছেন, যাদের আহ যাদের সৎসঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম আছে, এবং পরবর্তীকালে উঠবে অনেকের নাম। হয়ে গেছে সময়। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এই যে আমি একটু ডিস্টারবেন্স এর মধ্যে আলোচনাটা করেছি, জানি না ঠিকঠাক করতে পারলাম কিনা। বাচ্চাটা এসেছিল আমার সঙ্গে কথা টথা বলবে, যাই হোক ও এখন চলে গেল নিচে ওর মায়ের কাছে। তো এই যে সকলের যে আমাদের সম্মিলিত চেষ্টা হবে যে আমরা যেন অন্তত মানুষ নামের যোগ্য হয়ে উঠি। এটা একমাত্র হবে তাকে ভালোবাসার মাধ্যমে।
জয়গুরু প্রতি প্রত্যেককে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু মা। এই যে আপনি সুগারের ওষুধটা বললেন, এটা আমি 6 মাস আগের লোককে বলি, কিন্তু করে না কেউ। একজনা পরিবার ছিল, তাদেরকে আমি নিজে জোগাড় করে অ্যারেঞ্জ করে এনে তাকে দিয়েছি। তারপরে কিছুদিন পরে তাকে আমি জিজ্ঞাসা করি, খাচ্ছেন আপনি? এ বলছে না, কোথায় পাবো। তারপর আবার তাকে দিয়ে এলাম। তারপরে আমি বললাম, যখন আপনার কাছে না থাকবে আমাকে বলবেন, আমি জোগাড় করে এনে দেবো। তাও তারা এরকম করতে চায় না মা। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তাকে বিশ্বাস করেন না তারা। জয় গুরু, জয় আমি গুরু, জয় গুরু। আমি নিজে চোখেরটাও করি, সুগারেরটাও করি। জয় জয় গুরুদেব। গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে আজকে বলছি ভিটামিন সুগারের হোক। জন্য যে নিম একটু পাতা মিউট, কারি পাতা কি একটা বললেন না? একটু মিউট করুন মা, একটু মিউট করুন, সব পরে কথা বলবো। জয় গুরু। খুব সুন্দর করে আমার মা আলোচনা করলেন যে তিনি ছিলেন বিজ্ঞানী এবং তিনি ছিলেন ধন্বন্তরী। নাম ধ্যান করতে গেলে আমাদের সংশ্লেষণ এবং বিশ্লেষণ করতে হয়। তিনি মৃতপ্রায় মানুষের মধ্যেও প্রাণের সঞ্চার করেছিলেন। সুগার আর চোখের ছানির কিভাবে ভালো হয় সুন্দরভাবে আলোচনা করলেন যে 5টি নিম পাতা, 5টি গোলমরিচ এবং 5টি কারি পাতা, এটা যদি একসঙ্গে খাওয়া হয় খুব তার সুগার ভালো হয়। আপনাদের প্রশ্ন অনেকের আছে, তাই আর একবার বলে দিলাম যে তিনি সবাইকে প্রেম বিলাতে এসেছিলেন এবং সবাইকে সেবা দিতেই তিনি ভালোবাসতেন। তার মাতৃশক্তি, মাতৃভক্তি ছিল অতুলনীয়। তিনি চেয়েছিলেন যেন ঘরে ঘরে অনুকূল হোক। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেককে আজকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাজ আপনার চোখেরটা বলুন। সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু মা, জয় গুরু, ভালো থাকুন। চোখের হচ্ছে ওই ত্রিফলা চূর্ণকে উষ্ণ গরম জলে, আমাদের রেকর্ডিং গুলো আছে, একটু শুনে নেবেন। উষ্ণ গরম জলে ফুটিয়ে তারপর সেটা ছেঁকে সেটা 3 দিন সকালবেলা চোখে দিতে হবে, ফোঁটা ড্রপ দিতে হবে। তাই তো তিত্রিমা? তাই তো বললেন? চোখটা ধুতে হবে, ওই জলও দিতে হবে। জয়গুরু শর্মিষ্ঠা,